সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা এবং তিস্তায় পানি বৃদ্ধি। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন। রাজবাড়ী যশোর নোয়াখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগ। রাস্তাঘাট বেহাল এবং জলাবদ্ধতা সত্ত্বেও কেসিসির আসন্ন বাজেটে থাকছে না নতুন কোনো উন্নয়ন প্রকল্প। নগরের উন্নয়ন কাজ এবং নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে পদ্মায় পানি বেড়েছে। ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ এবং আশপাশের এলাকায়। রাজবাড়ীতে নদী তীরবর্তী নিচু এলাকায় জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি এবং রাস্তাঘাট। লালমনিরহাটে তিস্তার পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বেড়েছে। এতে ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ও আশেপাশে এলাকায়। গেল কয়েকদিনে বাঁধটির প্রায় ৬০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বালুর বস্তা ডাম্পিং করে ভাঙন ঠেকানো যাচ্ছে না। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এখন আমরা ঠিক থাকতে পারতাছি না, আমাকে এখন জানে কুলায় না। এই পর্যন্ত ৫-৬টা ভাঙ্গা দিছি, জমিন কিনা বাড়ি করছে, এই ভাঙ্গা নিয়ে দিতেছে গা। বস্তা কোনো কাজ করতেছে না, বস্তা লয়ে জায়গা পানি বইতে লয়ে যায়, বস্তা লয়ে জায়গা চলে যায় বস্তা। যেই স্রোত আসে ওই স্রোতে মনে করেন এই যে গতকালকে যে ভাঙা ভাঙছে সবাই মনে করেন দোকানপাট নিয়ে সবাই দৌড়েছে, ঘর দুয়ার সব এই যে ঘর বাড়ি যা আছে সব নিয়ে দৌড় পাচ্ছে। আমার সরকার যদি সাহায্য না করে তো আমরা কই যাই থাকি। এই নদীর রক্ষা বেরিবাদ, স্থায়ী বেরিবাদ যদি করে দেয় তাহলে আল্লাহ হয়তো রক্ষা করতে পারে। আজকে আমি স্যারের সঙ্গে কথা বলেছি, আমি কতবার জানাবো সিচুয়েশনটা, স্থায়ী একটা সমাধান হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটা রিকুপ করা যায় সেই ব্যবস্থাটা তাদের। পদ্মার পানি বাড়ায় রাজবাড়ীর নদী তীরবর্তী নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফসলি জমি ও গবাদি পশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। নেই পর্যাপ্ত সুপেয় পানি। গতরাতের ভারী বৃষ্টিতে দুর্দশা বেড়েছে যশোরের অভয়নগরের ভবদহ পাড়ের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার মানুষের। বাড়িঘর তলিয়ে থাকায় বেশিরভাগ পরিবার রান্না করতে পারছে না। শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে তাদের। দোকানের থেকে শুকনো খাবার এনে ছেলেমেয়ে নিয়ে খাবার খাচ্ছি এবং নিজেরা খেয়ে থাকতেছি। ঘর একেবারে পুরোটা তলায় গেছে, আমরা কি করে বাঁচবো। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষেরা। টানা বৃষ্টিতে নোয়াখালীর পৌরসভা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ সহ বেশিরভাগ এলাকায় গেল ১ মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতা রয়েছে। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় বিপাকে সাধারণ মানুষ। ময়লা পানিতে চলাচল করায় দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি আর উজানের পানিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি থাকায় কাল সকালে খুলে দেওয়া হবে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি কপাট। সকালে এই কথা জানান পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও গতকাল এক বিজ্ঞপ্তিতে আজই জলকপাট খুলে দেওয়ার কথা জানানো হয়েছিল। গতকাল সন্ধ্যায় হ্রদের পানির উচ্চতার রেকর্ড করা হয় ১০৭ MSL। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ MSL হলেও ঝুঁকি এড়াতে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলীতে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে।
গেল 4 বছরে নাগরিক সেবায় সরকারি বেসরকারি ঋণ বা সহায়তায় নতুন কোনো প্রকল্প অনুমোদিত হয়নি খুলনা সিটি কর্পোরেশন কেসিসিতে। আগের অধিকাংশ প্রকল্পের মেয়াদ শেষ, ফলে নগরীর উন্নয়ন কাজ এবং নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর সড়ক মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে 2018 সালে 1436 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু করে কেসিসি। এর মধ্যে সড়ক উন্নয়ন প্রকল্প শেষ হয়েছে গেল অর্থবছরে, আর ড্রেনেজ উন্নয়ন প্রকল্প শেষ হবে এবছর। কিন্তু এখন মহানগরীর অধিকাংশ রাস্তা বেহাল, রয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 60%। এমন বাস্তবতায় নতুন কোনো প্রকল্প ছাড়াই চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে কেসিসি। আমরা এই অর্থবছরে 722 কোটি টাকার মতো আমাদের বাজেট প্রস্তুত করা হয়েছে এবং আমরা গত বছরে এটাই ছিল 981 কোটি টাকা। এই পার্থক্যের কারণ হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল, রাস্তা প্রজেক্ট, এটা এই অর্থবছরে শেষ হয়ে যায়। আমরা নতুন করে আর এই খাত থেকে কোনো অর্থ পাবো না। সংস্থার সাবেক জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের অদূরদর্শিতা ও অদক্ষতায় থমকে গেছে উন্নয়ন প্রকল্প, ভোগান্তি বাড়ছে নগরবাসীর, অভিযোগ নাগরিক সংগঠনের প্রতিনিধিদের। 4 বছরে পুরনো কাজ ছাড়া খুলনার কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নাই এবং নতুন কোনো উন্নয়ন বাজেটও নাই, এবং যে কাজকর্ম হচ্ছে তাতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে খুলনার শহর। বসবাসকারী যে নাগরিক, তাদের চাহিদাকে নিরূপণ না করে বাজেট তৈরি হয়, যেটা হচ্ছে সঠিক বাজেট তৈরি না হওয়ার অন্যতম কারণ। ক্ষমতার পালাবদলে কেসিসির কয়েক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন আটকে গেছে, যেগুলোর অনুমোদন আদায়ের চেষ্টা চলছে জানায় পরিকল্পনা বিভাগ। প্রকল্প ছাড় পেলে নগরীর উন্নয়ন কাজে গতি আসবে বলছে কর্তৃপক্ষ। শোনাতে চাচ্ছি যে অলরেডি আমি 1500 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি। এই প্রজেক্টগুলি আশা করছি পাস হয়ে যাবে খুব শিগগিরই। এক্ষেত্রে আমাদের জলাবদ্ধতা নিরসনে কাজ করব, তারপরে আমার ডাম্পিং স্টেশনের জন্য কাজ করব এবং সৌন্দর্য বর্জনের জন্য কাজ করব। উপকূলীয় শহর খুলনার ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করছে প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দের উপর। তাই দ্রুত প্রকল্প অনুমোদনের তাগিদ কেসিসি কর্তৃপক্ষের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। যশোরে ইজি বাইক চালক আল আমিন হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জয়ন্তী রানী দাস এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারুনুর রশিদ কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক। 2021 সালের 10 ডিসেম্বর যশোরের বাঘারপাড়ার বুধপুর গ্রামে খুন হন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে ইজি বাইক চালক আল আমিন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এবং তা দিয়ে চলছে তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ। নেত্রকোনার রিপোর্টার মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট। এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত 420 মিটার তীর রক্ষা বাঁধ প্রকল্প। 2024 সালের এপ্রিলে 30 কোটি 69 লাখ টাকা ব্যয়ে 5টি প্যাকেজে সোমেশ্বরী নদী তীর রক্ষা প্রকল্পটি অনুমোদন দেয় পরিকল্পনা কমিশন। পরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড দরপত্র আহ্বান করলে গুডম্যান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শুরু করে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ শুরু করার পর থেকে সোমেশ্বরী নদী থেকে হাজার হাজার বস্তা বালু উত্তোলন করে। এর প্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন বেলা হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত বালু উত্তোলনকে অবৈধ ঘোষণা করে। তবে উচ্চ আদালতের রায় তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রভাবশালী হওয়ায় প্রশাসনের নাকের ডগায় বসে অবৈধভাবে বালু উত্তোলন করছে। কন্ট্রাক্টরের এই বালিগুলি হলো নদী থেকে তুলেই, যেখানে ভেঙে গেছে ঠিক ওখান থেকে তুলেই এই বস্তায় ভরে তারা এই বাঁধের অংশ মেরামত করার জন্য বস্তা ভরছে। বালু উত্তোলন যেটা করছে সেটা টোটালটাই অবৈধভাবে সেই বালু উত্তোলন করেছে, কারণ এই 5টি মহলের মধ্যে কোথায় থেকে বালু উত্তোলনের জন্য আদেশ দেয়নি, নির্দেশ রয়েছে। এরপরেও এটা নিষেধাজ্ঞা আছে, কেন প্রশাসন সেই বিষয়টা দেখেও না দেখার ভাঁজ করছে, পান করছে, সেই বিষয়টা আমাদের প্রশ্নবিদ্ধ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার।
আর প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। না, এটা তো ঠিকাদার আমি না করি, তো এলাকা যাওয়া হয় না, তাকে টাকা আমি বলতে পারি। আমরাও ঠিকাদারকে একদম মৌখিকভাবে এবং সার্বিকভাবে বলে দিচ্ছি যে এই নদী থেকে বালি উত্তোলন করে কোনো বালি যে জিওব্যাগ ভরা যাবে না। যদি এটা অনৈতিকভাবে তারা বালু উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। লোকাল প্রশাসনের কাছে বলা আছে, তারা তো আপনার মোবাইল কোর্ট করছে। আশ্বাস নয়, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। তা না হলে সোমেশ্বরী নদীর ভাঙনে সর্বহারা হয়ে পড়বে নদী পাড়ের বাসিন্দারা। মাছরাঙা, নিউজ ডেস্ক। দুই প্রকল্পের আওতায় কক্সবাজার এবং বান্দরবানের সব উপজেলা সহ সারা দেশের ১৬৫টি উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং জেলার অংশীজনদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চরাঞ্চল এবং দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বিশেষ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। ১৬৫টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলা স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে রংপুরে এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো। সিরাজগঞ্জ সদরের ছনগাছা ইউনিয়নে গরু চোর সন্দেহে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2জনকে আটক করেছে পুলিশ। গতরাতে এ ঘটনা ঘটে। মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নৌপুলিশের সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকায় করে গরু নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে তাদের গণপিটুনি দিলে মারা যায় 2 জন। স্থানীয়দের দাবি, কাজীপুর উপজেলার চর থেকে গরু চুরি করে নৌকায় পালিয়ে যাবার সময় উত্তেজিত জনতা 2জনকে গণপিটুনি দেয়। পুলিশ জানায়, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তারা কাজ করছে। চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হারুনুর রশিদ গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের একটি ভিআইপি কক্ষে ওঠেন তিনি। ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত 11:15টায় ফেরেন। আজ সকাল থেকে তিনি দরজা না খোলায় কক্ষের পেছনের জানালা দিয়ে বিছানার ওপর তাকে নিথর অবস্থায় দেখা যায়। পরে দুপুরে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়। তার নিকটাত্মীয় এনাম আহমেদ জানান, আজ একটি মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল তার। 2000 সালের 24 ডিসেম্বর থেকে 2002-এর 16 জুন পর্যন্ত দেশের 10ম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এম হারুনুর রশিদ। তার বয়স হয়েছিল প্রায় 75 বছর। তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। মুন্সিগঞ্জের গজারিয়ায় 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিভিন্ন ধরনের 18টি নৌযানের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। চলতি বছর শেষ নাগাদ নৌযানগুলো বিআইডব্লিউটিসিকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে শিপইয়ার্ডে নির্মাণাধীন নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তথ্য জানান তিনি আরও বলেন, গত মার্চে নৌযানগুলো ডেলিভারি দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এরই মধ্যে 90% কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে সেগুলো ডেলিভারি দেওয়া সম্ভব হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বৃক্ষরোপণ এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার শিক্ষার্থীদের উৎসাহিত করতে পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ প্রচার অভিযান। সকালে স্কুল ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মনিরা ফেরদৌস, এনভায়রনমেন্ট কনজারভেশন ক্লাবের জেনারেল কাউন্সিলের সভাপতি তাসমিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আরিফ এবং সাধারণ সম্পাদক আইয়ান নুসাইব খান। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে শতাধিক বৃক্ষরোপণ করবে।
সরবরাহ কমের অজুহাতে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে পেঁয়াজ, আদা সহ বেশ কিছু সবজির দাম। দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। হিলি বাজারের খুচরা বিক্রেতারা জানান, আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের সরবরাহ কম, তাই মোকামে প্রতিদিনই বাড়ছে দেশি পেঁয়াজের দাম। রাজবাড়ীতে আদার দাম কেজিতে মানভেদে 1 থেকে 200 টাকা বেড়েছে। মানিকগঞ্জে বেড়েছে আদা, কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম। 3 দিনের ব্যবধানে আদার দাম কেজিতে বেড়েছে 60 টাকা। 140 টাকা দরে আদা বিক্রি হচ্ছে 200 টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বেড়েছে পেঁয়াজ সহ প্রায় সব ধরনের সবজির দর। চালের বাজার নিয়ন্ত্রণে আবারও বেসরকারি পর্যায়ে চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এই মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে খাদ্য মন্ত্রণালয়। এই আবেদন কার্যক্রম চলবে আগামী 7 অগস্ট পর্যন্ত। আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে হিলি স্থলবন্দরে বেশ কয়েকজন আমদানিকারক। ব্যবসায়ীরা জানান, আমদানি করা মোটা জাতের স্বর্ণা চালের বাজার মূল্য হবে 50 থেকে 52 টাকা এবং সরু সম্পাদ চালের বাজার মূল্য হবে 65 থেকে 67 টাকা। এদিকে দীর্ঘ 6 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে 13টি ট্রাকে 736 টন পাথর আমদানি হয়। এর ফলে বন্দরের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে বলে জানায় ব্যবসায়ীরা। 3 দফা দাবি পূরণের আশ্বাসে 16 ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি তুলে নেওয়া হয়। সংগঠনের সভাপতি সুজাউল কবির জানান, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এর আগে রোববার ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক পরিবহন শ্রমিককে মারধর করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা একটি বাস ভাঙচুর করে। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে হাসপাতালগুলোতে পড়েছে বাড়তি চাপ। ডেঙ্গু প্রতিরোধে বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান চিকিৎসক এবং প্রশাসন। গত 24 ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের নতুন করে শিশু সহ 13 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালীতে নতুন করে 9 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালের শয্যা এবং লোকবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া মানিকগঞ্জে 8 জন, রাজবাড়ীতে 4 জন এবং নোয়াখালীতে নতুন করে 4 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া এবং সাভারের সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে 2টি মোটরসাইকেল এবং একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 5 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিকে সাভারের আশুলিয়ার বাইপাইলে কাভার্ড ভ্যান চাপায় নারী এবং শিশু সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 1 জন। গত রাত 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বান্দরবানের নায়কহংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকোছড়ির সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং নামে এক নারী গুরুতর আহত হয়েছে। সকালে নায়কহংছড়ির 42 এবং 43 নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকার পাহাড় থেকে বাঁশগোড়ল খুঁজতে গিয়ে ওই নারী মিয়ানমারে অনুপ্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে তার বাম পায়ের পাতা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলার কুতুপালংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত লাকি সিং বান্দরবানের নায়কহংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে। স্মৃতিচারণ, র্যালি, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। মুন্সিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিচারণ, র্যালি, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ করে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। সকালে শহরের কৃষি ব্যাংকের সামনে জুলাই স্মৃতিচারণ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ করা হয়। মুন্সিগঞ্জ শহরের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা প্রশাসন।
শহীদ এবং আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন। জুলাই আন্দোলনে চোখ হারানো কিশোর মুবিন এখন ঘরবন্দি মানবেতর জীবনযাপন করছেন। ছেলেকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের সহায়তা কামনা করেছেন মুবিনের পরিবার এবং এলাকাবাসী। জেলা রিপোর্টার মোহাম্মদ কবিরুজ্জামানের তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। 2024 সালের 18 জুলাই ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজপথে মিছিলের অগ্রভাগে ছিলেন কিশোর মুবিন মাল। পুলিশের গুলিতে হারান দুটি চোখের দৃষ্টি। আজ 1 বছর ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন মুবিন। আমার একটা চোখ দিয়ে হইলো ভালো করে দেয় সরকার। মুবিন শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার বড় সিদুলকুড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাল ও নাজমা বেগমের ছোট ছেলে। বাবার মৃত্যু, সংসারের হাল ধরা, পড়ালেখা বাদ দিয়ে ঢাকায় চাকরি, সবই করছিলেন পরিবারের মুখে আহার দিতে। কিন্তু সেই সংগ্রামী জীবন থেমে যায় আন্দোলনে অংশ নিয়ে। সব সময় আমি শুয়ে থাকি, হাঁটতে কোথাও তো যাইতে পারি না, ঘরে পড়ে থাকি, এমনি একটু ফোন টোন শুনি, এগুলা করে এখন আমার দিন যায়। মনে হয় কি মাঝে মাঝে মনে হয় যে যেমন আমি আহত হয়েছি, এটা আহত না, শহীদ হওয়াটাও অনেক ভালো ছিল। ঘরবন্দি মুবিন চোখে অন্ধকার নিয়ে অপেক্ষা করছেন একটুখানি আলোর। মা নাজমা বেগম নিজের একটি চোখ ছেলেকে দান করতে চান। প্রতিদিন হাত ধরে নিয়ে যান স্বামীর কবরের পাশে। মুবিনের আকুতি, আর একবার যদি বাবার কবর আর মায়ের মুখখানা দেখতে পেত সে। মুবিনের বড় ভাই মানসিক প্রতিবন্ধী। সেনা প্রধানের সহায়তায় বিজেপিতে কর্মরত মেজো ভাইয়ের পাঠানো 10,000 টাকা চিকিৎসা ও সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়। জুলাই ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের মাধ্যমে 3 লক্ষ টাকা সহায়তা পেলেও তা খরচ হয়ে গেছে মুবিনের চিকিৎসার পেছনেই। ঢাকা সিএমএইচে চিকিৎসা চললেও ছেলের দৃষ্টি ফিরিয়ে আনতে মায়ের এই আকুতি। সরকার ওরে নিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করো, অসুখ দুইটা কিছু ডইলে ফিরাই দেব, আর ওরে যদি টুপুর একটু স্থান করিয়া দেয়, একটা ঘর দূর করিয়া দিলে ওরে আমি রাইখা যাইতারি। গ্রামের লোকজন চান সরকার যেন মুবিনের জন্য উন্নত চিকিৎসা এবং অসহায় মা ছেলের জন্য একটি ভালো ঘরের ব্যবস্থা করে। এখন অন্ধ, নিজে চলতে পারে না, আবার ভাই একটা প্রতিবন্ধী, এই আর কি অবস্থা। এখন যদি সরকার করে একটা ঘরের ব্যবস্থা করে দিত তাইলে ভালো হইতো। আমাদের এই ঘর দিয়ে পানি পড়ে। আবার কিছুদিন আগে শুনছি সেনাপ্রধান 5 লাখ টাকা দিছে, কিন্তু আমরা সেই টাকা পাইনি। এলাকাবাসী, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা প্রায় মুবিনকে দেখতে আসেন। ছোটবেলা থেকে বিনয়ী, ভদ্র, ধর্মভীরু মুবিনের প্রতি সবার সহমর্মিতা রয়েছে। মুবিন যেন আবার দৃষ্টি ফিরে পায়, এটাই চাওয়া সবার। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৃষ্টি ও উজানের ফলে পদ্মা এবং তিস্তায় পানি বৃদ্ধি। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন। রাজবাড়ী, যশোর, নোয়াখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগ। রাস্তাঘাট বেহাল এবং জলাবদ্ধতা সত্ত্বেও কেএসসি আসন্ন বাজেটে থাকছে না নতুন কোনো উন্নয়ন প্রকল্প। নগরীর উন্নয়ন কাজ এবং নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা। নেত্রকোনায় দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু তুলে তা দিয়ে চলছে প্রকল্পের কাজ, মানা হচ্ছে না উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।